ডিবি হেফাজতের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা তানভীর আদালতে হাজির করা হতে পারে আজ। শিগগিরই ছাত্র আন্দোলনে হত্যা তদন্ত দ্রুত শুরু করবে জাতিসংঘ, প্রধান উপদেষ্টার সঙ্গে ফলকারের ফোন আলাপ, পাশে থাকার আশ্বাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আদালতে তোলা হতে পারে আজ। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক হন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তাদেরকে পল্টন থানায় করা মামলার গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে জাতিসংঘ শিগগিরই তদন্ত শুরু করবে। এদিকে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের বরাত দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে তদন্তের জন্য খুব শিগগিরই জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই তদন্ত শুরু করতে বাংলাদেশ সফর করবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে জাতিসংঘের মানবাধিকার প্রধান এ মন্তব্য করেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য প্রধান উপদেষ্টা তাকে এবং তার দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান। 27 দিন পর আজ থেকে শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি কথা বলছি তার সাথে। মামুন, যাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন? জি, আপনি যেমনটি বলছিলেন 27 দিন পরে ট্রেন চলাচল শুরু করছে। ট্রেন চলাচল কিন্তু গত 13 তারিখ থেকেই শুরু হয়েছে, সেটি কমিউটার ট্রেন, এবং আজকে শুরু হবে মূলত আন্তনগর ট্রেন চলাচল। এবং একই সাথে আপনি জানেন যে গত 12 তারিখ থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে, গত 13 তারিখ থেকে কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন চলাচল করছে, সেটি হচ্ছে আন্তনগর ট্রেন, কিন্তু ইন্টারসিটি চলার কথা 1টার পরে, 1:15টার দিকে ইন্টারসিটি চলাচল শুরু করবে। এবং আপনি যেমনটি বলছিলেন যে এখানকার যাত্রী সংখ্যা মোটামুটি, তবে আগের মতো যে জমজমাট সেটি কিন্তু এখনো কিন্তু শুরু হয়নি এই কমলাপুর রেল স্টেশনে। আপনি জানেন যে অনেকেই আজকে জানে যে ইন্টারসিটি ট্রেন চলাচল শুরু করবে, সেজন্য সকাল থেকে অনেকে এখানে আসছেন, কিন্তু অনেকে জানেন না যে আসলে দুপুরের পর থেকে ইন্টারসিটি চলাচল শুরু করবে। কিন্তু এসে অনেকে যারা সিলেটে যাবেন, চট্টগ্রামে যাবেন, তারা বেশ ভোগান্তিতে পড়ছেন। তারা ইন্টারসিটিতেই, লোকাল ট্রেনেই কিন্তু কমিউটার ট্রেনে তারা যাতায়াত করছেন। এবং কিছুক্ষণ আগে একটি কমিউটার ট্রেন চলে গেল। আজকে সারাদিনে 37 জোড়া ইন্টারসিটি চলার কথা রয়েছে এবং 24টি আপনার ইন্টারসিটি কমিউটার ট্রেন চলবে, এমনটাই জানিয়েছেন স্টেশন ম্যানেজার আমাদেরকে। সবকিছু মিলে আসলে যারা ভোগান্তি এড়িয়ে কিছুটা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে চান ট্রেনে, তারা কিন্তু ট্রেনে আবার চলাচল শুরু করছে। তাদের জন্য আসলে একটা খুশির দিন। তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে এতদিন তাদের যে একটা ভোগান্তি ছিল, ট্রেনে যে যাওয়ার যে একটা আক্ষেপ ছিল, সেটি কিন্তু তারা আবার শুরু করেছে। তো এই ছিল আমার কাছে ট্রেন চলাচলের, ইন্টারসিটি ট্রেন চলাচলের সবশেষ খবর। ধন্যবাদ মামুন। পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। বুধবার অনলাইন মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগপত্রে অসুস্থতাজনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন। 2009 সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। তারপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে 7মবারের মতো ওই পদে আরও 3 বছরের জন্য নিয়োগ পান তিনি। তাকসিম এ খান, তার স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি হয়তো যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কম খরচে লাভ বেশি হওয়ায় নরসিংদীতে লটকন চাষ বাড়লেও এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন হয়েছে কম। তবে দাম বেশি থাকায় লাভ তুলে নিতে পারছে কৃষকরা। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্যছবিতে নিয়ে ডেস্ক রিপোর্ট। লটকন চাষ অব্যাহতভাবে জনপ্রিয়তা পেয়ে চলছে নরসিংদীতে। কম খরচে ফলন বেশি এবং লাভজনক হওয়ায়
অন্য চাষিরাও ঝুঁকছেন লটকনের দিকে। লটকন পরিচর্যাও করতে হয় কম। এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কম হলেও দাম বেশি হওয়ায় পুষিয়ে যাচ্ছে কৃষকদের। এবার লটকন অন্য বছর থেকে ফলন অনেক কম। ফলন কম হলেও লটকনের বাজার খুব ভালো, আমরা ভালো দাম পাচ্ছি। অন্য ফসলের দিকে খরচ খুব কম। একবার মনে করেন এর মধ্যে যদি লাইক যৌবন সাপ দিয়া ছিলে আর 2 মাস পর গাছটা বাঁচলে মনে করেন আর কোনো কাজ না। বিদেশ থেকে আসলাম, আসলে লটকলের ব্যবসা করতেছি। লটকল অনেক টাকা আইতেছে, চলতে পারতেছি। লটকলের চাহিদাটা বেশি। 1 মণ লটকল নিলে 3000-4000 টাকা বিক্রি করতে পারি। বাজারে আকার ভেদে লটকনের কেজি বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। গতবার চেয়ে বালা চাহিদা, এবার গতবার বিক্রি করছি 80 টাকা 90 টাকা, এবার বালা লটকল 100 টাকা 120 টাকা করে বিক্রি করতেছি। ভালোটা 120-30 আছে, আর একটু নর্মালটা 70-80, একটু নর্মালটা 50, এমনি আমরা পাইকারি বাজারটা আছে। নরসিংদীর লটকল স্বাদ বেশি অন্য এলাকাতে। এই বছর নরসিংদীতে 30,000 মেট্রিক টন লটকন উৎপাদনের আশা কৃষি বিভাগের। এই লটকনের যে আবাদ এবং উৎপাদন, এটি কিন্তু দিন দিন বেড়ে চলছে এবং অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং আমাদের অনেক বেকার যুবক, তাদের কিন্তু কর্মসংস্থান হচ্ছে। তারা লটকন কিনে সেখানে ভ্যালু এড করে বাজারে বিক্রি করছে। কেউ বা বাগান কিনে সেটা আবার পরিচর্যা করে সেখান থেকে লটকন সংগ্রহ করতেছে। ঔষধি গুণসম্পন্ন এই লটকন চাষ আরও বাড়াতে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে বিক্ষোভ আর স্লোগানে রাত দখল কর্মসূচি পালন করেছেন পশ্চিমবঙ্গের নারীরা। এই কর্মসূচি চলাকালে ওই হাসপাতালে ভাঙচুর আর পুলিশের বাধায় তাণ্ডবের ঘটনা শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। পূর্ব ঘোষণায় সাড়া দিয়ে স্বাধীনতা দিবসের আগের দিন রাতে রাজপথে নামেন নানান শ্রেণী পেশার বিভিন্ন বয়সী নারীরা, ছিলেন একাত্মতা জানানো পুরুষরাও। একাডেমি অব ফাইন আর্টস, যাদবপুর, 8B বাস স্ট্যান্ড ও কলেজ স্কোয়ারে জড়ো হওয়ার কথা থাকলেও খণ্ড খণ্ড প্রতিবাদী কর্মসূচি পশ্চিমবঙ্গের বাইরে ছড়িয়ে পড়ে। এই কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত আর.জি. কর মেডিকেল কলেজের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। ভেঙে ফেলা হয় প্রতিবাদী চিকিৎসকদের মঞ্চ। শুরুতে নিষ্ক্রিয় থাকলেও পরে কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। নামানো হয় বিশেষ বাহিনী র্যাব। এই ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করেছে বিজেপি, তৃণমূল কংগ্রেস আর বাম রাজনৈতিক সংগঠনগুলো। আন্দোলনরতদের সন্দেহ এর সাথে জড়িত থাকতে পারে তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার সকালে হাসপাতাল ভবনের 4 তলায় ওই নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। আদালতের নির্দেশে বুধবার মামলা তদন্ত ভার নিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।